বাঘ শিকার মানে কি বন্দুক, জঙ্গল আর দুঃসাহস? কিন্তু যদি সেই শিকারী হন হর্ষবর্ধন বাবু, তাহলে বাঘের থেকেও বেশি বিপদে পড়ে পড়শিরা। নমস্কার, আজ তনুর গল্প সম্ভারে আমি তোমাদের শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা এক অনবদ্য হাসির গল্প, হর্ষবর্ধনের বাঘ শিকার। হর্ষবর্ধনকে রোকা গেল না। তারপর কিছুতেই বাঘ মারবার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। আর একটু হলেই তো মেরেছিল আমায়। তিনি বললেন, ওই হতভাগা বাঘকে আমি সহজে ছাড়ছি না। কি করবে দাদা তুমি বাঘ নিয়ে? পুষবে নাকি? মারবো ওকে। আমাকে মেরেছে আর ওকে আমি রেহাই দেব তুই ভেবেছিস? তোমাকে আর মারলো কোথায়? মারতে পারলো কই? একটুর জন্যই বেঁচে গেছি না। মারলে তারা বাঁচাতে পারতিস আমায়। গোবর্ধন চুপ করে থাকলো। সে কথার কোনো জবাব দিতে পারল না। এই গোফটাই আমায় বাঁচিয়ে দিয়েছে বলতে কি, বলে নিজের গোফ দুটো তিনি একটু চুমড়ে নিলেন। এই গোফের জন্যই বেঁচে গেছি আজ, নইলে ওই লোকটার মতোই হল হতো আমার। মৃতদেহটির দিকে তিনি অঙ্গুলি নির্দেশ করেন। গোফ বাদ দিয়ে বেগোফের বকলমে ও তো খোদ আমি, আমার মতোই হুবহু। ও না হয়ে আমিও হতে পারতাম, কি হতো তাহলে বলতো? এই চৌকিদার! হঠাৎ তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, একটা বন্দুক জোগাড় করে দিতে পারো আমায়? যত টাকা লাগে দেব। বন্দুক নিয়ে কি করবে বাবু? বাঘ শিকার করবো আবার কি? বন্দুক নিয়ে কি করে মানুষ? বলে আমার প্রতি ফিরলেন। আমার এই বীরত্ব কাহিনীটাও লিখতে হবে আপনাকে। যত সব আজে বাজে গল্প লিখেছেন আমাকে নিয়ে, লোকে পড়ে হাসে কেবল। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি শুনেছি। তার কি হয়েছে? লিখে দেবো আপনার শিকার কাহিনী। এই বাঘ মারার গল্পটাই লিখে দেবো আপনার। কিন্তু তার জন্য বন্দুক ঘাড়ে এত কষ্ট করে প্রাণপণে বাঘ মারতে হবে কেন? বনে বাদারেই বা যেতে হবে কেন? বাঘ মারতে এত হ্যাঙ্গামার কি মানে আছে? বন্দুকের কোনো দরকার নেই। সাপ ব্যাঙ একটা হলেই হলো। কলমের কেরামতিতে সাপ ব্যাঙ দিয়েই বাঘ মারা যায়। মুখেন মারিতাং বাঘং। গোবরা টিপ্পনি কাটে, আপনি টাকার কথা বলছেন বাবু? চৌকিদার এতক্ষণ ধরে কি যেন গভীর চিন্তায় নিমগ্ন ছিল। মুখ খুলল এবার। তা টাকা দিলে এনে দিতে পারি একটা বন্দুক দুদিনের জন্য। আমাদের দারোগা সাহেবের বন্দুকটাই চেয়ে আনতে পারি। বাঘের ভারী উপদ্রব হয়েছে, এবারে মারতে হবে বাঘটাকে। এই বললেই তিনি ওটা ধার দেবেন আমায়। বেভারের পর আবার ফেরত দিয়ে আসবো। শুধু বন্দুক নিয়ে কি করবো শুনি? ওর সঙ্গে গুলি, কার্তুজ, টোটা ইত্যাদি এসবও তিনি দেবেন তো? নইলে বন্দুক দিয়ে পিটিয়ে কি বাঘ মারা যায় নাকি? তেমনটা করতে গেলে তার আগেই বাঘ আমায় সাবড়ে দেবে। তা কি হয় কখনো? বন্দুকের সঙ্গে কার্তুজ টার্তুজ দিবেন বই কি বাবু? তাহলে যাও, নিয়ে এসো চটপট। বেশি দেরি করো না। বাঘ না মেরে নড়ছি না আমি এখান থেকে। জলগ্রহণ করবো না আজ। না না, বন্দুকের সঙ্গে কিছু খাবার টাবার নিয়ে এসো ভাই। আমি বাদলাই। খালি পেটে কি বাঘ মারা যায়? আর কিছু না হোক একটু গাঁজা খেতে হবে অন্তত। আনবো নাকি গাঁজা? সে সুধায়। গাঁজা হলে তো বন্দুকের দরকার হয় না। বনে বাঁধারেও ঘুরে মরতে হয় না। বন্দুকের বোঝা বইবারও কোনো প্রয়োজন পড়ে না। বসেই বাঘ মারা যায় বেশ।
আমি জানাই, না না, গাঁজা ফাজা চাই না। বাবু, ইয়ার কি করছো তোমার সঙ্গে? তুমি কিছু রুটি, মাখন, বিস্কুট, চকলেট এইসব এনো, পাও যদি। গোবরা বলে দেয়। বন্দুক এলে হর্ষবর্ধন শুধালো, কি করে বাঘ মারতে হয় আপনি জানেন? বাঘে পেলেই মারা যায়, কিন্তু বাঘেই পাওয়া যায় না ওদের। বাঘে পাবার চেষ্টা করতে গেলে উল্টে নাকি বাঘেই পায়। বনের ভিতর সেদ হতে হবে বাবু, চৌকিদার জানায়। গভীর বনের ভেতরে পা বাড়াতে প্রথমেই যে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলো, সে কোনো বাঘ নয়, বাঘের বাচ্চাও না, আজ তো একটা কোলা ব্যাঙ। ব্যাঙ দেখে হর্ষবর্ধন ভারী খুশি হলেন, বললেন, এটা শুভ লক্ষণ, ব্যাঙ ভারী পয়া, জানিস গোবরা? মা লক্ষ্মীর বাহন বুঝি? সে তো পেঁচা। দাদা জানান। কে না জানে? যা বলেছে। আমি ওর কথায় সায় দিই। যত পেঁচার লোকই হচ্ছে মা লক্ষ্মীর বাহন। পেঁচ কষে টাকা উপায় করতে হয়, জানো না ভাই? তাহলে ব্যাঙ বুঝি সিদ্ধিদাতা গণেশের? না না, বলে গোবরা নিজেই শুধরে নেয়। সে তো হলো গে ইঁদুর। আমি পয়া বলেছি, কারোর বাহন টাহন বলে নয়, আমার নিজের অভিজ্ঞতায়। আমরা প্রথম যখন কলকাতায় আসি, তোর মনে নেই গোবরা, ধরমতলায় একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম? মনে আছে, এই তুমি সেটা পকেটে লুকিয়ে ফেলেছিলে, পাছি কারণ নজরে না পড়ে। তারপর বাড়ি এসে খুলে দেখতে গিয়ে দেখলাম যে 4টে ঠ্যাং। মানি ব্যাগের আবার ঠ্যাং কেন রে? তারপরে ভালো করে পরীক্ষা করে দেখি, ও মা, ট্রাম গাড়ির চাকার তলায় পড়ে চ্যাপটা হয়ে যাওয়া ব্যাঙ একটা। আর কিছুতেই খোলা গেল না ব্যাগটা। গেল না বটে, কিন্তু তারপর থেকেই আমাদের বরাত খুলে গেল। কাঠের কারবারে কেঁপে উঠলাম আমরা। আমরা এখানে টাকা উড়িয়ে দিতে এসেছিলাম, কিন্তু টাকা কুড়িয়ে থই পাই না। তারপর ব্যাঙ তাহলে বিশ্বকর্মার বাহন হবে নির্ঘাত, গোবরা ধারণা করে। যত কারবার আর কারখানার কর্তা ওই ঠাকুরটিই তো। কি বলেন মশাই আপনি? ব্যাঙ বিশ্বকর্মার বাহনই তো বটে। ব্যাঙ না হলেও ব্যাঙ তো বটেই। বিশ্বের কর্মীদের সহায় হচ্ছে ওই ব্যাঙ, আর বিশ্বকর্মাদের বাহন বোধহয় ওই ওয়ার্ল্ড ব্যাংক। ব্যাংক থেকেই ব্যাংক, একই কথা। হর্ষবর্ধন উচ্ছ্বাসিত হন। ব্যাংক থেকেও আমার আমদানি, আবার ব্যাংক থেকেও। ব্যাংকটাকে দেখে একটা গল্পের কথা মনে পড়ল। আমি বলি, জাম্পিং ফ্রগের গল্প, মার্ক টোয়েনের লেখা। ছোটবেলায় পড়েছিলাম গল্পটা। মার্ক টোয়েন মানে? হর্ষবর্ধন জিজ্ঞেস করেন। এক লেখকের নাম, মার্কিন মুলুকের লেখক। আর জাম্পিং ফ্রগ? গোবরা জিজ্ঞাস্য। জাম্পিং মানে লাফানো, আর ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ, মানে যে ব্যাঙ কিনা লাফায়। ও, লাফিং ফ্রগ বলুন তাহলে মশাই। তাও বলা যায়। গল্পটা পড়ে আমার হাসি পেয়েছিল তখন, তবে ব্যাঙের পক্ষে ব্যাপারটা তেমন হাসির হয়েছিল কিনা আমি জানি না। গল্পটা শুনুন এবার। মার্ক টোয়েনের সময় সেখানে ঘোড় দৌড়ের মতন বাজি ধরে ব্যাঙের দৌড় হতো। লাফিয়ে লাফিয়ে যে ব্যাঙ যার ব্যাঙ আর সব ব্যাঙকে টেক্কা দিতে পারত, সেই মারত বাজি। সেই জন্যে করতো কি, অরণ্য সব ব্যাঙকে হারাবার মতলবে যাতে তারা তেমন লাফাতে না পারে, লাফিয়ে লাফিয়ে এগিয়ে যেতে হবে তো, সেই জন্য সবার আড়ালে
এক একটাকে ধরে পাথর কুচি খাইয়ে বেশ ভারী করে দিত কেউ কেউ। খেত ব্যাং সেই পাথর কুচি? অবোধ বালক তো, যাহা পায় তাহাই খায়। আমার বিশ্বাস হয় না। হর্ষবর্ধন ঘাড় নাড়েন। পরীক্ষা করে দেখলেই হয়। গোবরা বলে, এই তো পাওয়া গেছে একটা ব্যাং, এখন বাজিয়ে দেখা যাক না খায় কিনা। গোবরা কতগুলো পাথর কুচি জোগাড় করে এনে গেলাতে বসলো ব্যাংটাকে। হঁ করে ওর মুখের কাছে কুচি ধরে দিতেই কি আশ্চর্য, তক্ষুনি সেই গোপালের ন্যায় সুবোধ বালক হয়ে গেল। একটার পর একটা গিলতে লাগলো টুপটাপ করে। অনেকগুলো গিলে ঢাউস হয়ে উঠল ওর পেট। তারপর মাথা হিট করে চুপচাপ বসে রইল ব্যাংটা। ভারিক্কি দেহ নিয়ে লাফানো দূরে থাক, নড়াচড়ার কোনো শক্তি রইল না তার আর। খেলো তো বটে, খাওয়ালিও তো দেখলাম, ব্যাটা এখন হজম করতে পারলে হয়। দাদা বললেন, খুব হজম হবে, ওর বয়সে কত পাথর হজম করেছি দাদা। গোবরা বলে, ভাতের সঙ্গে এতদিনে যত কাঁকড় গিলেছি, ছোট খাটো একটা পাহাড়ে চলে গেছে আমাদের গর্ভে। হয়নি হজম? আলবাত হয়েছে। আমি বলি, হজম না হলে তো জমে সে জমতো। ওই দেখো দাদা, আঁতকে চেঁচিয়ে ওঠে গোবরা। আমরা দেখি প্রকাণ্ড একটা সাপ, গোখরই হবে হয়তো, এঁকে বেঁকে এগিয়ে আসছে আমাদের দিকে। চৌকিদার বলে, একটুও নড়বেন না বাবুরা, নড়লেই সাপ এসে ছোবলাবে। ও আপনাদের দিকে নয়, ব্যাংটাকে নিতে আসছে ও। আমরা নিষ্পন্দ দাঁড়িয়ে দেখলাম, তাই বটে, ও আমাদের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে সে ব্যাংটাকে এসে আত্মসাৎ করলো। সাপটা এগিয়ে এসে ধরল ব্যাংটাকে, তারপর এক ঝটকায় লহমার মধ্যে মুখের ভিতর পুরে ফেলল। তারপর গিলতে লাগলো আস্তে আস্তে। আমরা দাঁড়িয়ে ওর গলাধকরণ লীলা দেখতে লাগলাম। গলা দিয়ে পুরুষ্ট ব্যাংটা তার তলার দিকে চলতে লাগলো। খানিকটা গিয়ে থিমে গেল এক জায়গায়, সেইখানেই আটকে রইল। তারপর সাপটা যতই চেষ্টা করুন না, সেটাকে আর নামাতে পারল না। পেটের ভেতর ঢুকে ব্যাংটা তার পিঠের ওপর কুঁজের মতো উঁচু হয়ে রইল। উটকো ব্যাংটাকে গিলে সাপটা উঠ হয়ে গেল শেষটায়। তার মুখখানা যেন কেমনতর হয়ে গেল। খুব তীব্র বৈরাগ্য হলেই যেমনটা হয় দেখা যায়। ঢেবা চেকা মার্কা মুখে সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে জবুতবু হয়ে নট নরণ নট চরণ সে পড়ে রইল সেইখানেই। তারপর তার আর কোনো উৎসাহ দেখা গেল না। ছু ছু গেলার চেয়েও খারাপ দশা হয়েছে সাপটার, বুঝলে দাদা? সাপের পেটে ব্যাঙ, আর ব্যাঙের পিঠে যত পাথর কুচি। আগে ব্যাঙ পাথর কুচিগুলো হজম করবে, তারপর সে হজম করবে এই ব্যাঙটাকে। সে বোধহয় আর ওদের এ জন্মে নয়। ওদের কে কাকে হজম করে দেখা যাক। আমি তখন বলি, ততক্ষণে আমাদেরও কিছু হজম হয়ে যাক, আমরাও খেতে বসি এধারে। চৌকিদারের আনা মাখন, রুটি ইত্যাদি খবরের কাগজ পেতে খেতে বসে গেলাম আমরা। সাপটার অদূরেই বসা গেল। সাপটা মার্বেলের গুলির মতনে তাল গোল পাকিয়ে পড়ে রইল আমাদের পাশেই। এমন সময় জঙ্গলের ওধারে একটা খসখসানি আওয়াজ পাওয়া গেল। বাঘ এসে গেছে বাবু, চৌকিদার বলে উঠল। শুনেই না আমরা তাকিয়ে দেখি, সত্যি ঝোপঝাড়ের আড়ালে বাঘটা আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে। রুটি মাখন টাখন শেষ পর্যন্ত বাঘের পেটেই গেল দেখছি। দেখে আমি দুঃখ করলাম। কি করে যাবে? আমরা চেটে পুটে খেয়ে ফেলেছি না সব, ওর জন্য রেখেছি নাকি? বলল গোবরা পাউরুটির শেষ চিলতেটা মুখের মধ্যে পুরে দিয়ে।
যেমন করে পাথর কুচিগুলি সাপের পেটে গেছে, ঠিক সেইভাবে আমি বিষাদ করি। এক গুলিতে সাবার করে দিচ্ছি না বেটাকে, দাঁড়ান না বলে হর্ষবর্ধন হাতে একটা কি তুললেন। ও মা, এটা যে সাপটা বলেই কিন্তু তিনি আটকে উঠলেন। বন্দুকটা গেল কোথায়? বন্দুক আমার হাতে বাবু, বলল চৌকিদার। আপনি তো আমার হাত থেকে নেননি বন্দুক, তখন থেকে আমার হাতে আছে। তুমি বন্দুক ছুটতে জানো? না বাবু, তবে তার দরকার হবে না। বাঘটা এগিয়ে এলে এই বন্দুকের কুদার ঘায়ে ওর জান খতম করে দেব, আপনারা ঘাবড়াবেন না। হর্ষবর্ধন ততক্ষণে হাতের সাপটাকেই তিনি পাক ছুড়ে দিয়েছেন বাঘটার দিকে। সাপটা সবেগে পড়েছে গিয়ে তার ওপর, কিন্তু তার আগেই না কয়েক চক্করে পাক খেয়ে সাপের পেটের থেকে ছিটকে ব্যাঙটা আর ব্যাঙের গর্ভ থেকে যাতে পাথরকুচি তীর বেগে বেরিয়ে ছোবড়ার মতোই বেরিয়ে লেগেছে গিয়ে বাঘটার চোখে মুখে নাকে। হঠাৎ এই বেমক্কা মারকে বাঘটা ভিড়মিখেই যেন অজ্ঞান হয়ে গেল তৎক্ষণাৎ। তার আর নড়াচড়া নেই। সর্পাঘাতে মারা গেল নাকি বাঘটা? আমরা প্রায় হতজ্ঞান বাঘটার দিকে এগোলাম। চৌকিদার দেরি না করে বন্দুকের কুঁদায় বাঘটার মাথা থেঁতলে দিল, দিয়ে বলল, আপনার সাপের মারেই মারা পড়েছে বাঘটা। তাহলেও সাবধানের মান নেই বাবু, তাই বন্দুকটাও মারলাম তার উপর। এবার কি করা যাবে? আমি শুধাই, ও কোনো ফটো তোলার লোক পাওয়া গেলে বাঘটার পিঠে বন্দুক রেখে দাঁড়িয়ে বেশ পোজ করে ফটো তোলা যেত একখানা। এইখানে ফটো তোলা? এখানে ফটোওয়ালা কোথায় বাবু এই জঙ্গলে? এই বাঘটা নিয়ে গিয়ে আমি ভেট দেব দারোগা বাবুকে, তাহলে আমার ইনামও মিলবে। আবার চৌকিদার থেকে একচুটে বফাদার হয়ে যাব আমি এই বাঘ মারার দরুন, বুঝলেন? দাদা করলো বাঘের দফা রফা, আর তুমি হলে কি বফাদার? বারে, সাপ ব্যাং দিয়ে বাঘ শিকার করলেন আপনি দেখছি। আমি বাহবা দিলাম ওর দাদাকে। এইভাবেই হর্ষবর্ধনের বাঘ শিকার ইতিহাসে না থাকলেও পাড়ার লোকের মুখে মুখে রয়ে গেল। কারণ বাঘ মারার সাহস না থাকলেও এমন কাণ্ড করার সাহস হর্ষবর্ধন ছাড়া আর কার আছে বলুন তো? এমন আরো মজার রম্য গল্প শুনতে সাবস্ক্রাইব করো তনুর গল্প সম্ভার। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণে হাসি খুশি থেকো এবং সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।